স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে। আপনাদের সাথে আছি আমি বাবলি ইয়াসমিন। করোনার পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী দুঃখিত দর্শক সবশেষ পরিস্থিতি নিয়ে সচিবালয়ে বক্তব্য রাখছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। আমরা এখন চলে যাচ্ছি সচিবালয়ে। আপনি বলছেন কি প্রশ্ন? বলেছেন যে তার কর্মকাণ্ডে দল বিব্রত, তাহলে গত 3 মাস থেকে তিনি বিভিন্ন বিতর্কিত বক্তব্য দিচ্ছিলেন, তাহলে আগে ব্যবস্থা নেওয়া হয়নি কেন? এর জন্য অপেক্ষা বা করা হয়েছে কেন? দেখুন, তিনি বেশ কিছু বক্তব্য দিয়েছেন যেগুলো দলের সাথে কনসাল্ট না করেই দিয়েছেন বা সরকারের অভ্যন্তরে কনসাল্ট না করেই দিয়েছেন, যেগুলোর কারণে আমাদেরও প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে। এবং সাম্প্রতিক সময়ে কিছু বক্তব্য, কিছু কর্মকাণ্ড নিয়ে সরকার এবং দল বিব্রত হয়েছে। তো সেই কারণে মাননীয় প্রধানমন্ত্রী তাকে পদত্যাগ করার জন্য বলেছেন। তিনি কিন্তু বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে সব জানিয়ে এগুলো বলেছেন। তিনি কিন্তু বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে বলেছেন বলে আমার জানা নেই। আমি জানি না যে মাননীয় প্রধানমন্ত্রীকে জানিয়ে এই সমস্ত কথা বলেছেন। মাননীয় প্রধানমন্ত্রী এই ধরনের কথা বলা কখনো অ্যালাউ করে, এটি আমি মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবেও কাজ করেছি। দল বিব্রত হয়, সরকার বিব্রত হয়, এমন কোনো কথা বা কর্মকাণ্ড মাননীয় প্রধানমন্ত্রী কখনো কারোর জন্যই অ্যালাউ করে না। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আর না, সংসদ সদস্য প্রথমত সংসদ সদস্য জনগণের ভোটে নির্বাচিত হয়েছে। তো সংসদ সদস্য তো চাইলেই যে কেউ তাকে বাদ দিতে পারবে না। জনগণের ভোটে উনি নির্বাচিত সংসদ সদস্য। ধন্যবাদ। থ্যাংক ইউ ধন্যবাদ। আমি ডাক্তার মুরাদ হাসান, আমাকে সবসময় সহযোগিতা করেছেন, এজন্য তাকে আমি ধন্যবাদ জানাই। এবং তিনি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে আমাদের কোনো কাজে কখনো তিনি বাধা হয়ে দাঁড়াননি, বরং সবসময় সহযোগিতা করেছেন। আমি তার সর্বাঙ্গীন মঙ্গল এবং তিনি যেন ভবিষ্যতে শারীরিকভাবেও সুস্থ থাকে সর্বতভাবে সেই কামনা করি। ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ সচিবালয় থেকে যুক্ত ছিলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা 2 দিনের বৃষ্টিতে উপকূলীয় অঞ্চলে কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে। অসময়ের এই বৃষ্টিতে বরগুনা ও পটুয়াখালীর আমন ধান ও রবি শস্যর ক্ষেত পানিতে তলিয়ে গেছে। কষ্টে ফলানো সোনার ফসল হারিয়ে দিশেহারা কৃষক। অবশ্য সংশ্লিষ্টরা বলছেন ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। সুমন শিকদার ও শিকদার জুবাইর হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এ চিত্র বরগুনা সদর উপজেলার মাইঠা গ্রামের আমন ধান ক্ষেতের। গেল 2 দিনের বৃষ্টিতে নষ্ট হয়েছে এখানকার কয়েক হাজার হেক্টর জমির পাকা ও আধা পাকা ধান। কৃষকরা জানান আর কয়েকদিন পরেই ধান ঘরে তুলতে পারতেন তারা। অসময়ে এই বৃষ্টিতে ফসল হারিয়ে উৎপাদন খরচ তোলা নিয়ে দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন তারা। যেগুলো কাঁচা আছে ওগুলোর তো ক্ষতি হয়েছে এবং যেগুলো পাইকে গেছে ওদানেরও ক্ষতি হয়ে গেছে। আমি 2 কিমি জায়গায় ধান দিছি 100 মনের বেশি হইতে, কিন্তু এই বন্যার কারণে নষ্ট হয়ে গেছে। অতিবৃষ্টিতে যে কলই ফলাইছে কাটিতে কাটিতে সমস্ত কলই নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন কৃষি বিভাগের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। যারা কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে আমরা পরবর্তী প্রণোদনা আওতায় আনবো। আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বা উপজেলা কৃষি অফিস থেকে আমরা কৃষকদের জন্য এটাই করতে পারি। একই চিত্র পটুয়াখালীতেও ভারী বর্ষণে তলিয়ে গেছে এ জেলার 8 উপজেলার 1 লক্ষ হেক্টরের বেশি জমির ধান এবং কয়েক শত হেক্টর জমির তরমুজ সহ বিভিন্ন ধরনের রবি শস্য। তবে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বঙ্গোপসাগরের নিকটবর্তী উপজেলা রাঙ্গাবালিতে। কৃষকরা জানান 50 ভাগ জমির ধানও ঘরে তুলতে পারেনি তারা। ঠিক এ সময়েই ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে টানা বৃষ্টিতে তলিয়ে গেছে ধান ক্ষেত। লাখ 5 টাকা খরচা করছিলাম, সারাও মনে করেন কিছু জ্বালাইছিল। বৃষ্টিতে আরে তোমরা সব পজিটিভ ভাই, আল্লাহর রহমত না করে কোনো ভাই আমার রহমত নাই। কৃষি কর্মকর্তারা বলেন ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। কর্তৃপক্ষের সাথে আমাদের সার্বক্ষণিক আমরা তাদেরকে অবহিত করে যাচ্ছি যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে বা মাঠের কি অবস্থা। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠে আছেন, তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন। ক্ষতিগ্রস্ত কৃষকদের সার বীজ সহ সব ধরনের সহায়তা করা হবে বলেও জানান তারা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
আমনের ভরা মৌসুমে চট্টগ্রামে চালের বাজার আবারও অস্থির। পাইকারি বাজারে বস্তা প্রতি চালের দর বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। খুচরা বাজারে আরও বেশি দামে বিক্রি হয় 50 টাকার নিচে নেই কোনো চাল। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে পেঁয়াজ ও রসুনের দাম। জেলা প্রশাসক বলছেন, সিন্ডিকেটদের খুঁজে বের করতে বাজার তদারকিতে নেমেছে জেলা প্রশাসন। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় চট্টগ্রাম থেকে আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। কিছুদিন আগেও চাল আমদানির খবরে চট্টগ্রামে সব ধরনের চালের দাম কিছুটা কমলেও আবারও নানা অজুহাতে বস্তাপ্রতি চালের দাম বেড়েছে 200 থেকে 250 টাকা পর্যন্ত। আমনের ভরা মৌসুম, নতুন চাল আসা শুরু করেছে চট্টগ্রামের চালের বাজারে। চট্টগ্রামের সবচেয়ে বড় চালের মোকাম পাহাড়তলী আর চাকথাইয়ে চালের কোনো কমতি দেখা যাচ্ছে না। তবু চালের দাম এত বেশি কেন? বিশেষ করে নর্থ বেঙ্গলের মেলালাদের উপর নির্ভর করতেছে, যেহেতু ওইখান থেকে চাউলটা চট্টগ্রামে আসে। পাইকারি বাজারে বাড়ছে তো খুচরা বাজারে আপনার 200 টাকা করে বাড়ছে, পাইকারি বাজারের উপরে তো আমরা নির্ভরশীল। হঠাৎ করে আবারও চালের মূল্য এভাবে বেড়ে যাওয়ায় হতাশ ক্রেতারা। 2000 টাকা এখন 2200 টাকা চাইছে এবং 3000 এটা 3200 টাকা যাচ্ছে। সবকিছু ডবল। আমরা তো খাইতে পাইতেছি না, আমাদের অপোজিশন হয়ে গেছে এখন। অবশ্যই মনিটরিংয়ের প্রয়োজন আছে, কারণ প্রতিটি সেক্টর বর্তমানে রাজনীতি সিন্ডিকেটের হাতে জিম্মি। জেলা প্রশাসক বলছেন, বাজার নিয়ন্ত্রণে সিন্ডিকেটের খুঁজে মাঠে নেমেছে প্রশাসন। বাজার মূল্যের আসলে কোনো সিন্ডিকেট আছে যারা এই মূল্য বৃদ্ধির কার্যক্রমের সাথে জড়িত রয়েছে। আমরা অবশ্যই বাজার মনিটরিং এর অংশ হিসেবে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে দ্রব্যমূল্য স্থিতিশীল করার কার্যক্রমটি চালিয়ে যাব। একই সাথে বেড়ে যাচ্ছে পেঁয়াজ রসুনের দাম। বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে 43 থেকে 45 টাকা কেজিতে, আর রসুন বিক্রি হচ্ছে 150 টাকা কেজি দরে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্তে এবার কোরিয়া থেকে কিট এনেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসু। মূলত বিদেশ ফেরতদের সন্দেহ হলেই নমুনা সংগ্রহ করে এই কিট দিয়ে পরীক্ষা করবে সিভাসুর গবেষকরা। এমনকি জিনোম সিকোয়েন্স করে শতভাগ শনাক্ত নিশ্চিত করবে তারা। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের আরেকটি প্রতিবেদন। করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রন, যা এখন বিশ্বের 35টি দেশে ছড়িয়ে পড়েছে। প্রতিবেশী দেশ ভারতেও শনাক্ত হয়েছে ওমিক্রন। বাংলাদেশেও ছড়িয়ে পড়ার সংখ্যায় স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই ওমিক্রন শনাক্তে কোরিয়া থেকে কিট এনেছে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্স বিশ্ববিদ্যালয়। শুরু করেছে ওমিক্রন নিয়ে গবেষণাও। আমরা এটা সাউথ কোরিয়া থেকে এনেছি, 100 পিস এনেছি, মানে 100টা স্যাম্পল আমরা টেস্ট করতে পারবো। এটা ছাড়া আমরা কিন্তু প্রাথমিক টেস্টে বলতে পারবো না ওমিক্রন কিনা। চট্টগ্রাম সিভিল সার্জন বলছেন, বিদেশ ফেরতদের মাধ্যমে ছড়িয়ে যেতে পারে এই ভাইরাস। তাই করোনার ডেডিকেটেড হাসপাতালগুলো প্রস্তুত রেখেছে তারা। প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার সাথে সাথে বিভিন্ন হাসপাতালে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে এগুলো সচল করার জন্য বলা হয়েছে। এদিকে দেশে করোনার দাপট কমে যাওয়ায় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আর এভাবে চললে ওমিক্রনও ছড়িয়ে যাবে পুরো দেশে, বললেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। প্রথম কথা, আমাদের স্বাস্থ্যবিধি মানতে হবে, মাস্ক পরতে হবে, দূরত্ব মেনটেন করা। তাই মানুষকে এখন থেকে সচেতন করতে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানোর তাগিদ স্বাস্থ্য বিশেষজ্ঞদের। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। এ বিষয়ে বিস্তারিত জানতে এখন আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিভাসুর উপাচার্য অধ্যাপক ডক্টর গৌতম বুদ্ধ দাস। ডক্টর গৌতম বুদ্ধ দাস, আপনাকে স্বাগত। ধন্যবাদ নিউজ 24 কর্মীদেরকে। আপনার কাছে আসলে আমরা প্রথমেই জানতে চাই যে ওমিক্রন নিয়ে আপনারা গবেষণা করছেন, আমরা এটা জানি। এটি নিয়ে বিশ্বব্যাপী এত উদ্বেগের কারণ কি? আসলে ওমিক্রন তো আমাদের সাউথ আফ্রিকা থেকে উৎপত্তি। এই ভেরিয়েন্টের মধ্যে আমরা বলতে পারি এখানে যে স্পাইক প্রোটিনটা একদম পুরাটাই কিন্তু পরিবর্তিত হয়ে গেছে, যেটা আমরা বলি অ্যামাইনো অ্যাসিড প্রায় 39টা মতো পরিবর্তিত হওয়ার পরে এটা মিউটেশন হয়েছে। মিউটেশনের পরে কিন্তু যেই প্রোটিন আছে স্পাইক প্রোটিনটাই পুরা চেঞ্জ হয়েছে। সেই জন্য এটাকে আমরা এখানে বলতে পারি যে এটা একটা নতুন ভেরিয়েন্ট। এটার একটা মানে গুণাগুণ দেখা যাচ্ছে, এটা যে মানে গতি প্রকৃতি হাইলি ট্রান্সমিসিবল, মানে এটার সংক্রামক হারটা কিন্তু অত্যন্ত বেশি। কিন্তু বর্তমানে যা দেখা যাচ্ছে হার বেশি হলো, এটার কিন্তু সিভিয়ারিটি কম আছে। এই পর্যন্ত কিন্তু এখনো কেউ ওমিক্রনে আক্রান্ত হয়ে মারা যায়নি, এটার কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বলেছে। আরেকটা কথা হলো, আমাদের পার্শ্ববর্তী দেশে ওমিক্রন এসেছে, আর 60টা দেশে এটা কিন্তু ওমিক্রন মানে সংক্রমিত হচ্ছে। যেই জন্য আমরা চট্টগ্রামকে এটাতে আমরা যদি কেউ এরকম সন্দেহভাজন হয় বিদেশ থেকে এসেছে এবং সে সাউথ আফ্রিকা অথবা আফ্রিকার কান্ট্রি অথবা যেসব দেশে ওমিক্রনটা
এখন সংক্রমিত হচ্ছে, সকল দেশ থেকে যারা আসছে তাদের যদি কোনো লক্ষণ থাকে তাদেরকে যেন সাথে সাথে এখানে আমাদের এই চট্টগ্রাম অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয়ে আমরা ওই কিটটা এনেছি ওমিক্রন টেস্ট করার জন্য। তাকে যদি স্যাম্পলটা আমাদেরকে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেয়, সাথে সাথে আমরা টেস্ট করতে পারবো। টেস্ট করে কিন্তু আমরা প্রাথমিকভাবে বলে দিতে পারবো এটা ওমিক্রন দ্বারা আক্রান্ত কিনা, ওমিক্রন ভেরিয়েন্ট কিনা। তাহলে তাকে সাথে সাথে আইসোলেশন করা যাবে এবং তার সাথে যে কন্টাক্টে যারা ছিল তাদেরকেও কিন্তু এই মানে টেস্টে আনতে হবে। তা আমরা আপাতত 100টা কিট এনেছি। আমরা সকলের জন্য এটা করব না, আমাদের দেশে তো এখনো আমরা পাইনি। যদি কোনো এরকম সন্দেহভাজন চট্টগ্রামে পাওয়া যায় তাহলে কিন্তু আমরা এই টেস্টটা করব। আপনার কাছে আমরা আরো জানতে চাই যে আন্তর্জাতিকভাবে এখন পর্যন্ত করোনা নিয়ে যে গবেষণা হয়েছে, নতুন এই ধরন প্রতিরোধে টিকা কতটুকু কার্যকর হতে পারে? এইটা কিন্তু এখনো আমরা বলতে পারি না। টিকার কিছুটা পার্শ্ববর্তী মানে এখানে যারা এই ভেরিয়েন্টে যারা আক্রান্ত হবে তারা আমাদের মতে আর কি টিকার যে গুণাগুণ মানে সিভিয়ারিটিতে যাবে না, এটা একটা বলা যায়। কিন্তু টিকা নেওয়ার পরও কিন্তু এই রোগটা আসতে পারে, যেহেতু এটা নতুন একটা ভেরিয়েন্ট, এটা প্রোটিনটা স্পাইক প্রোটিনটা চেঞ্জ হওয়া এবং পরবর্তীতে আমরা দেখবো যদি এটার ওই স্পাইক প্রোটিন অনুযায়ী যদি আবার নতুন করে কেউ টিকা তৈরি করতে পারে তাহলে 100% বা 90% এখানে সুরক্ষা দিতে পারে। আরেকটা কথা হলো টিকাই এখানে কিন্তু সর্বোচ্চ না, টিকার পরেও কিন্তু আমাদের স্বাস্থ্যবিধিটা কিন্তু এখানে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। তাদেরকে মাস্ক পরতে হবে এবং আমি মনে করি হ্যান্ড স্যানিটাইজার, তারপরে জনসমাগম দূরত্ব রেখে থাকতে হবে। আরেকটা কথা হলো আমরা কিন্তু এখন মাস্ক পরাটাই হলো মানে প্রথম, তারপর টিকা তো গণটিকা নিতেই হবে এবং যারা 60 ঊর্ধ্ব তাদেরকে 3য় ডোজ দেওয়ার মতো আমাদের সরকার এটা চেষ্টা করছে এবং আমি মনে করি এটা অচিরেই 3য় ডোজও দেওয়া হবে, যেন অ্যান্টিবডিটা যেন ভালো থাকে সেই জন্য 3য় ডোজটা দিতে হবে। ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ শিবাশুর উপাচার্য অধ্যাপক ডক্টর গৌতম বুদ্ধ দাস আমাদের সাথে যুক্ত ছিলেন। ওমিক্রন নিয়ে চট্টগ্রামের প্রস্তুতির খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, ওমিক্রনের উদ্বেগ বাড়ছেই দিন দিন, চট্টগ্রামের প্রস্তুতি কতটুকু? ধন্যবাদ বাবলি। এর আগের ঘন্টায় কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছি যে ওমিক্রন নিয়ে কিন্তু আসলে সারা দেশে অনেকটা আতঙ্ক ছড়িয়ে পড়ছে। বন্দরগুলি চট্টগ্রামের মানুষও কিন্তু খুব একটা আতঙ্কে আছে। তার কারণে যে হাসপাতালগুলো, আমরা যে করোনাকালে যখন হাসপাতালগুলোতে চিকিৎসা করা হতো তখন হাসপাতালগুলো একেবারে তারা প্রস্তুত যেমনটা রেখেছে, তেমনিভাবে কিন্তু আমরা দেখেছি যে ওমিক্রন নিয়েও কিন্তু এখন থেকে তাদের যে প্রস্তুতি, একেবারে স্বাস্থ্য অধিদপ্তরের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি তারা নিয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি, আমার পাশে আছেন আরএমও আছেন গোলাম মুস্তফা জামাল। আমি একটু জানতে চাচ্ছি যে জেনারেল হাসপাতাল অনেক বড় হাসপাতাল, এই জায়গায় করোনা রোগাক্রান্ত যারা আছে তাদেরকে কিন্তু চিকিৎসা করা হয়। তো নতুন ভেরিয়েন্ট এসেছে আমরা জেনেছি ওমিক্রন, সেই ওমিক্রন নিয়ে আপনাদের কেমন প্রস্তুতি আছে বলে মনে করছেন? আসসালামু আলাইকুম। নতুন যেটা ভেরিয়েন্ট এসেছে আপনারা সবাই জানেন B11529, এটার ব্যাপারে আমাদের অলরেডি স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রয়োজনীয় নির্দেশনা এসে গেছে। তবে আপনারা জানেন যে আমাদের হাসপাতালটি একটি কোভিড ডেডিকেটেড হসপিটাল, আমাদের আগে থেকেই প্রস্তুতি আছে। আমরা এর আগেও আমরা কোভিড চিকিৎসা সুনিপুণভাবে প্রদান করতে পেরেছি। বর্তমানের এই নতুন ভ্যারাইটির যে দুটা ফিচার, একটা হচ্ছে হাই ইনফেক্টিভিটি, তবে এটার মর্টালিটি এবং মরবিডিটি সম্বন্ধে আমাদের এখনও এই বাংলাদেশে যেহেতু এটা এখনও আসেনি, আমরা এখনও জানি না। তবে এটার হাই ইনফেক্টিভিটি থাকাতে আমরা সেই পুরনো কথায় আগের ইয়েতেই মনোযোগ দিব যে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। ওই আমাদের যে 3টি অস্ত্র, মাস্ক পরা, হাত ধোয়া এবং এই সোশ্যাল ডিস্টেন্সিং, সামাজিক দূরত্ব, এটাই হবে আমাদের বর্তমান। আর যেটা এসে গেছে ভ্যাকসিনেশন, আপনারা জানেন এখন আমাদের এখানে ভ্যাকসিন লক্ষণ হবে ওই যে আগের মতোই কোভিডের যে ফিচারগুলো ছিল, জ্বর, কাশি। তবে এখানে একটা বিশেষ ফিচার থাকবে, সেটা হচ্ছে প্রচণ্ড ফ্যাটিক, যেটাকে আমরা বলি গা ব্যথা এবং দুর্বলতা থাকবে এবং রোগীরা। ধন্যবাদ আপনাদেরকে। বাবলু, আমরা এতক্ষণ ধরে কথা বলেছি যে চিকিৎসকের সাথে, তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে
ওমিক্রন নিয়ে যেটা আমরা এতক্ষণ ধরে আলোচনা করেছি, সেই ওমিক্রন নিয়ে কোনো আতঙ্কের কোনো কারণ নেই। তারা বলছেন যে তারা প্রস্তুত আছে, এমনকি হাসপাতালগুলো একেবারে প্রস্তুত করে রেখেছেন। আর মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে তারা চলাচল করে, তাহলে করোনা যেভাবে ছড়িয়ে পড়ছে সেভাবে ওমিক্রন ভেরিয়েন্ট সেভাবে ছড়াবে না বলে আমাদেরকে জানিয়েছেন, যদি মানুষ সচেতন হয়। এই ছিল আমার এখনকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে বাবলির কাছে। ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। চট্টগ্রাম প্রতিদিনের সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকুন। স্বাগত আরেকবার চট্টগ্রাম প্রতিদিনে। চট্টগ্রামে নালা ও ফুটপাতে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে নেমেছে সিটি কর্পোরেশন। সকালে চেরাকি পাহাড়ের মোড় থেকে শুরু হয় এই উচ্ছেদ অভিযান। আজ 100-র বেশি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ সময় সংশ্লিষ্টরা জানান, পর্যায়ক্রমে ফুটপাতের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। বাংলাদেশ কোস্টগার্ডের বহরে যুক্ত হয়েছে আরও 20টি 10 মিটার রেস্কিউ বোট এবং তেল দূষণ নিয়ন্ত্রণ সরঞ্জাম সংযুক্ত 4টি 20 মিটার বোট। সোমবার কোস্টগার্ড বেস চট্টগ্রামে জাপান আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা জাইকা প্রকল্পের অনুদান হিসেবে বোটগুলো হস্তান্তর করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত আইটিও নাওকি। বিশেষ অতিথি ছিলেন কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল আশরাফুল হক চৌধুরী। উপকূলীয় জলসীমা ও সমুদ্র এলাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিতে এবং তেল দূষণ নিয়ন্ত্রণে সরবরাহকৃত বোটগুলো অগ্রণী ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা। ইলিশ মাছের উৎপাদন বৃদ্ধির জন্য সরকার 246 কোটি 27 লাখ টাকা ব্যয়ে ইলিশ সমৃদ্ধ 29 জেলার 134টি উপকূলীয় উপজেলায় ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প নামে একটি প্রকল্প বাস্তবায়ন করেছে। বর্তমানে দেশে ইলিশের উৎপাদন 5.5 লাখ মেট্রিক টন। সরকারের সঠিক সিদ্ধান্তের কারণে এই উৎপাদন বেড়েছে, আগামীতেও এই উৎপাদন বৃদ্ধি পাবে। জিডিপিতে ইলিশের অবদান 1%-এর বেশি। আজ সকালে চট্টগ্রাম জেলা মৎস্য অধিদপ্তর আয়োজিত অবহিতকরণ কর্মশালায় এই তথ্য জানানো হয়। চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার মোহাম্মদ কামরুল হাসান। নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সাথে থাকুন। স্বাগত আরেকবার চট্টগ্রাম প্রতিদিনে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন LEPC প্রকল্পের আর্থ সামাজিক উন্নয়ন তহবিলের আওতায় 2020 সালের 537 জন শিক্ষানবিশ উপকারভোগীদের মাঝে মোট 15 লক্ষ টাকা ও শিক্ষা উপবৃত্তি অনুদান হিসেবে 96 জন শিক্ষার্থীর মাঝে মোট 4,32,000 টাকা হস্তান্তর করা হয়। শিক্ষা উপবৃত্তি অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী। এ সময় মেয়র বলেন, করোনা মহামারীর কারণে মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক অবস্থায় ব্যাপক নেতিবাচক প্রভাব পড়েছে, তাই মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে সিটি কর্পোরেশন। এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন UNDP টাউন ম্যানেজার সরওয়ার আলম খান। আগামী 11 ডিসেম্বর থেকে 14 ডিসেম্বর পর্যন্ত সারা দেশের মতো খাগড়াছড়ি পার্বত্য জেলায় জাতীয় ভিটামিন A+ ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। ক্যাম্পেইনের জেলায় 1,16,413 জন শিশুকে ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। মঙ্গলবার সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সিভিল সার্জন ডক্টর নূপুর কান্তি দাস। এ সময় তিনি জানান, জেলার 9 উপজেলার 38টি ইউনিয়ন ও 3টি পৌরসভায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভিটামিন A ক্যাপসুল খাওয়ানো হবে। 922 জন টিকাদান কর্মী সহ 1872 স্বেচ্ছাসেবী এই কার্যক্রমে অংশগ্রহণ করবেন। এই ছিল এখনকার মতো, সাথে থাকার জন্য ধন্যবাদ।